শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে থাকছে অধ্যায় 4 কোষ বিভাজন ও তার প্রকারভেদ, অধ্যায় 5 উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব এবং অধ্যায় 7 সূর্য, পৃথিবী ও চাঁদ। যে কোনো জিজ্ঞাসায় তোমরা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারো। এছাড়া থাকছে আমাদের ফেসবুক পেজ মেধাবীর সুপারনোভা। এখন মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে আমরা অনুসন্ধানী বইটি দেখব। চলে এলাম কোষ বিভাজন ও তার রকমভেদ অধ্যায়টিতে। এখানে থাকছে সামারি আর সাথে লিংক করা অ্যানিমেটেড ভিডিও, যেগুলো থেকে তোমরা বিস্তারিত ধারণা পাবে। তো প্রথমেই আছে কোষ বিভাজন ও বংশগতি, কোষ বিভাজনের গুরুত্ব এবং কোষের গঠন। এখানে আমরা কোষ বিভাজন কি সেটা দেখব। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলে। আদি এককোষী জীব সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে অ্যামাইটোসিস বলা হয়। বহুকোষী জীব যে দুটি প্রক্রিয়ায় বিভাজিত হয় সেগুলো হচ্ছে মাইটোসিস ও মিওসিস। তাহলে আমরা একটু দেখে আসব অ্যামাইটোসিস কোষ বিভাজনটি কি। অ্যামাইটোসিস এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তো দেখে এলাম অ্যামাইটোসিস কোষ বিভাজন, যেখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এরপর আমরা দেখব বহুকোষী জীবের কোষ বিভাজন, কোষচক্র। কোষচক্র কি? যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি এবং এর বৃদ্ধি, পরবর্তীতে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে কোষচক্র বলে। তাহলে এই যে মাতৃকোষ সৃষ্টি হচ্ছে, তারপর এর বৃদ্ধি পাচ্ছে, তারপর যে অপত্য কোষের তৈরি হচ্ছে, সেই যে সাইকেলটা, সেটাকে বলা হচ্ছে কোষচক্র। কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত হয়। কি কি? বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায় এবং বিভাজনের পূর্ববর্তী অবস্থাকে বলা হয়, পূর্ববর্তী যে প্রস্তুতি সেটাকে বলা হয় ইন্টারফেস। আমরা অ্যানিমেটেড ভিডিও থেকে দেখে আসব। কোষচক্র, যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে এবং যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে আপত্য বা কন্যা কোষ বলা হয়ে থাকে। যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজিত হয়ে দুটি আপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষচক্র বলে। কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত। বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায় এবং বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থানকে বলা হয় ইন্টারফেস পর্যায়। কোষচক্রের প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেস পর্যায়ে এবং বাকি 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোসিস পর্যায়ে। ইন্টারফেস পর্যায়ে আবার G1, S এবং G2 এই তিনটি পর্যায়ে বিভক্ত। একটি কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটি শুরু করার জন্য G1 হচ্ছে প্রথম পর্যায়। এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষটি তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কিনা সেটি নির্ধারণ করে। কোষ বিভাজনের প্রয়োজন না থাকলে কোষটি বিভাজনের প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। পরবর্তী এস পর্যায় হচ্ছে প্রতিলিপন পর্যায়। এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়ে প্রতিটি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি হয়। এর পরের G2 পর্যায়ে ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করা হয়। এটি মাইটোসিস প্রক্রিয়ার শুরু হওয়ার আগের পর্যায়। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সাথে তার হুবহু প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে
এবং তাদেরকে ক্রোমাটিড বলা হয়। G2 পর্যায় শেষ হওয়ার পর মাইটোসিস নামে প্রকৃত কোষ বিভাজন শুরু হয়। কোষচক্র প্রধানত কিছু নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইসব প্রোটিন কোষটি এগিয়ে যাওয়ার আগে পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটি নিশ্চিত করে এবং চক্রের পরবর্তী পর্ব শুরু বা বিলম্বিত করার জন্য কোষকে সংকেত দিয়ে চক্রটিকে নিয়ন্ত্রণ করে। যদি কোষচক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে তবে কোষগুলি প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে। সেটি কোষের জন্য খুবই ক্ষতিকর। কোষচক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। এরপর দেখব মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কি? বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। তো মাইটোসিস কোষ বিভাজন আমরা আরেকটু বিস্তারিত দেখে আসব এই ভিডিও থেকে। মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। এখন আমরা জানব মাইটোসিস কোথায় হয়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ এ ধাপটি কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। প্রোমেটাফেজ এ ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণী কোষে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। মেটাফেজ এ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়। অ্যানাফেজ এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর
ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJ অথবা I আকৃতি বিশিষ্ট হয়। টেলোফেজ। এ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এ খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। এরপর আসি মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়? একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। অর্থাৎ মিওসিসে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মাইটোসিস বা অ্যামাইটোসিসে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান সংখ্যক থাকে, আর এখানে অর্ধেক হয়ে যায়। তাহলে এটা মনে রাখতে হবে। এরপর আমরা দেখব মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ। ধাপগুলো কি কি? মিওসিস 1 ও মিওসিস 2 এই দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত দেখে আসব। মিওসিস। আমরা ইতোমধ্যে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছি। এখন আমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। মিওসিস বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। তাই মিওসিসের আরেক নাম হ্রাসমূলক বিভাজন। এ বিভাজনে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। মিওসিস বিভাজনের পর্যায়সমূহ। মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর 2 বার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মিওটিক বিভাজন বা মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2 কোষ বিভাজন বলা হয়। মিওটিক বিভাজন বা মিওসিস 1। মিওসিস 1 এই ধাপে 4 ধরনের বিভাজন হয়: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। প্রোফেজ 1 ধাপের পূর্বে কোষ ইন্টারফেজ দশায় থাকবে। এখানে কোষের ডিএনএ এর প্রতিলিপন হবে এবং প্রতিটি ক্রোমোজোমের 2টি করে জোড়ায় জোড়ায় অবস্থান করবে। এগুলোকে বলে সিস্টার ক্রোমাটিড। সাইটোপ্লাজমে অবস্থিত সেন্ট্রিওল 2 ভাগে ভাগ হয়ে জোড়ায় জোড়ায় অবস্থান করবে এবং এর থেকে তন্তুময় মায়োটিক স্পিন্ডল তন্তু বের হতে থাকবে। সিস্টার ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকবে এবং সংকুচিত হতে থাকবে। এরপর এরা প্রোফেজ 1 ধাপে প্রবেশ করবে। এ ধাপে একই জাতীয় সিস্টার ক্রোমাটিডগুলো জোড়ায় জোড়ায় পাশাপাশি অবস্থান করবে।
সিনাপ্টোনেমাল কমপ্লেক্স নামক এক প্রকার প্রোটিনের গঠন এদেরকে পাশাপাশি অবস্থান করতে সাহায্য করবে। এরপর একই জাতীয় ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জিন শেয়ার করবে ক্রসিং ওভার প্রক্রিয়ার মাধ্যমে। এরপর সেন্ট্রিওলগুলো কোষের দুই মেরুতে যাবে এবং স্পিন্ডল তন্তুগুলো বড় হয়ে সিস্টার ক্রোমাটিডগুলোর কিনেটোকোরের সাথে যুক্ত হবে। মেটাফেজ 1 এ ধাপে সিস্টার ক্রোমাটিডগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে কোষের কেন্দ্রে একটি লাইনে অবস্থান করবে। অ্যানাফেজ 1 এ ধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে বিপরীত মেরুর দিকে যেতে থাকে। সিস্টার ক্রোমাটিডগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে। টেলোফেজ 1 এ ধাপে ক্রোমোজোমগুলো কোষের বিপরীত মেরুতে পৌঁছায়। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমকে বিভক্ত করে এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবণ্টন ঘটে। ক্রোমোজোমগুলো পুনরায় প্রসারিত হয় এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরায় আবির্ভাব ঘটে। ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এরপর ক্লিভেজ ফারুক প্রক্রিয়ায় কোষটি দুই ভাগে ভাগ হয়ে পড়ে। অপত্য কোষগুলো হলো হ্যাপ্লয়েড। মিওসিস 2 এই কোষগুলো যখন প্রবেশ করে তখন এর ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে। তখন সেন্ট্রিওল ভাগ হয়ে কোষের বিপরীত মেরুর দিকে যেতে থাকে এবং স্পিন্ডল তন্তুর সৃষ্টি হতে থাকে। প্রোফেজ 2 ধাপে ক্রোমোজোমগুলো আরও সংকুচিত হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায়। এরপর স্পিন্ডল তন্তুর মাইক্রোটিউবুলের সাথে সিস্টার ক্রোমাটিডগুলো আটকে থাকে। মেটাফেজ 2 ধাপে ক্রোমোজোমগুলো একটি লাইনে কোষের কেন্দ্রে অবস্থান করে। এরপর অ্যানাফেজ 2 ধাপে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে কোষের মেরুর দুই প্রান্তে যেতে থাকে। টেলোফেজ 2 ধাপে প্রতিটি ক্রোমোজোম যখন কোষের দুই প্রান্তে পৌঁছে যায় তখন ক্রোমোজোমগুলো পুনরায় প্রসারিত হয় এবং এদের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। এরপর সাইটোকাইনেসিস প্রক্রিয়া ঘটে এবং 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়। এরপর আসি বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ও ডিএনএ এর ভূমিকা। জীবের বংশগতির বৈশিষ্ট্যের ধারক হলো জিন এবং বাহক হলো ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোম দুটির ধরন ডিএনএ ও আরএনএ। আমরা এগুলো আগেও জেনেছি। এরপর বইটিতে যদি দেখি, এখানে আছে এর ভূমিকা। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এরপর আমরা চলে যাব এর পরের অধ্যায়টিতে। চলে এলাম উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব অধ্যায়টিতে। এখানে আমরা টিস্যু সম্পর্কে জানব, টিস্যুর প্রকারভেদ দেখব এবং তাদের কাজগুলো দেখব। তো এই সামারি সেকশনে এসে তোমরা টপিকগুলো সম্পর্কে খুব সহজে ধারণা নিতে পারবে এবং সামারির সাথে সাথে টপিকগুলোর অ্যানিমেটেড ভিডিও রয়েছে লিংক করা। প্রতিটি টপিকের সারসংক্ষেপ এখানে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। তো প্রথমেই দেখব টিস্যু কি। যখন উদ্ভিদের কোনো কোষগুচ্ছ সম্মিলিতভাবে প্রয়োজনীয় শারীরতাত্ত্বিক কাজ সম্পাদন করে তখন তাদেরকে টিস্যু বলে। অর্থাৎ টিস্যু হচ্ছে কি কোষগুচ্ছ। কোষ হলো কি জীবদেহের গঠনের একক, অর্থাৎ আমাদের জীবদেহ অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। তো এই কোষগুচ্ছ যখন সম্মিলিতভাবে কোনো কাজ করবে তখন তাদেরকে টিস্যু বলা হয়। আর টিস্যু গঠনের ভিত্তিতে টিস্যু দুই প্রকার। সেগুলো কি কি? ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার দুই প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু। সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু হচ্ছে দুই প্রকার, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। আমরা এখন এদের সম্পর্কে জানব। ভাজক টিস্যু কোনগুলো? যেসব টিস্যু কি বিভাজিত হতে পারে। আর স্থায়ী টিস্যু কোনগুলো? যেগুলো হচ্ছে পূর্ণাঙ্গ হয়ে গেছে, মানে পূর্ণভাবে গঠিত হয়ে গেছে আর বিভাজিত হয় না, তো সেগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। এখানে আমরা অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসতে পারি। এরপর
সরল টিস্যু। সরল টিস্যু কি? কিছু স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি, গঠন একই ধরনের হয়ে থাকে, সেগুলো হচ্ছে সরল টিস্যু। এরা আবার ওই যে 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমরা একটু টিস্যুর ভিডিওটি দেখে আসব যেন এদের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে আসতে পারি। চলো আমরা টিস্যুর প্রকারভেদের একটি ছক দেখে নিই। ভাজক টিস্যু। জীবদেহের কিছু কিছু কোষগুচ্ছে কোষের অবিরাম বিভাজনের ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে। যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যুর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো ভাজক টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট। কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। টিস্যুর কোষগুলোতে সেলুলোজ দিয়ে তৈরি পাতলা কোষ প্রাচীর থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। এই কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে অন্তঃকোষীয় ফাঁক থাকে না। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। কাজ। ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। স্থায়ী টিস্যু। উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে উদ্ভিদের নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং আর বিভাজিত হয় না, তখন তাকে স্থায়ী টিস্যু বলে। এই টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট। স্থায়ী টিস্যুর কিছু বৈশিষ্ট্য হলো স্থায়ী টিস্যুর কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল ও বেশ পুরু। এই কোষের নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং সেটি কোষের একপাশে অবস্থান করে। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। কাজ। পরিবহন ও পরিচালনে অংশগ্রহণ করাই স্থায়ী টিস্যুর প্রধান কাজ। আমরা এখানে কুইজগুলোতে অংশগ্রহণ করতে পারি প্রতিটি অ্যানিমেটেড ভিডিওর। পরবর্তীতে নিজেকে যাচাই করতে পারবো যে কতটুকু আইডিয়া পেয়েছি এই টপিক থেকে। এরপর সরল টিস্যু, অর্থাৎ স্থায়ী টিস্যুর যে দুইটি প্রকারভেদ ছিল, সরল টিস্যু ও জটিল টিস্যু। সরল টিস্যু সম্পর্কে দেখব। সরল টিস্যু কোনগুলো? যাদের আকার আকৃতি গঠন একই ধরনের, সেগুলো হচ্ছে সরল টিস্যু। এদেরকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর এরপর আছে জটিল টিস্যু। জটিল টিস্যু কোনগুলো? যেগুলো হচ্ছে একই ধরনের না, ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যুর সমন্বয়ে গঠিত, অর্থাৎ একাধিক প্রকার কোষ দিয়ে এগুলো গঠিত কিন্তু সম্মিলিতভাবে একই রকম কাজ করে। তো এরা হচ্ছে 2 প্রকার, জাইলেম, ফ্লোয়েম। এদের সম্পর্কে আমরা একটু জেনে আসতে পারি। জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদের পরিবহন টিস্যুও বলা হয়। এই টিস্যু 2 ধরনের, যথা জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। জাইলেম। জাইলেম 2 ধরনের, যথা প্রাথমিক ও গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলেম 2 ধরনের। প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম বলে। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। ট্রাকিড। ট্রাকিড কোষ লম্বা, এর প্রান্তদ্বয় সরু এবং সূচালো। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে।
প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা কূপাঙ্কিত। ফার্নবর্গ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ, তবে কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এই টিস্যু করে থাকে। ভ্যাসেল ভ্যাসেল কোষগুলো খাটো চোঙের মতো। কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষরসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। ভ্যাসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু হয়, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কূপাঙ্কিত ইত্যাদি। ভ্যাসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ের ভ্যাসেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহনে এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা এদের প্রধান কাজ। জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত ফ্লোরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। এদের উড ফাইবারও বলে। এই কোষগুলো লম্বা এবং এদের দুপ্রান্ত সরু। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। পানি ও খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা জাইলেম টিস্যুর প্রধান কাজ। ফ্লোয়েম। উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। সিভ কোষ। এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং জীবিত এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিভ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। সিভ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে। এদের প্রাচীর লিগনিন যুক্ত। পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিভনল থাকে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা এদের প্রধান কাজ। সঙ্গী কোষ। প্রতি সিভ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়। ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিভ কোষের কার্যাবলী কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। ফ্লোয়েম
প্যারেনকাইমা। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ সাধারণ প্যারেনকাইমার মতো পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহনে সহায়তা করে। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লোয়েম ফাইবার বা তন্তু। ফ্লোরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোরেম ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলে। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। এরপর আমরা দেখব উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ। উদ্ভিদের কি কি থাকে? কাণ্ড, মূল, পাতা, তাই তো? তো এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। এর আগে বলি, তোমাদের এই উদ্ভিদ টিস্যু থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন এদের সংজ্ঞা তো আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এছাড়া তোমাদের এর জন্য পার্থক্যটা ইম্পর্টেন্ট। পার্থক্য জানার জন্য তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে খুব ভালো করে। তারপর টিস্যুর কাজ, হ্যাঁ, কাজগুলো জানতে হবে। তো এই জন্য তোমাদের এই টিস্যুগুলোর প্রতিটির বৈশিষ্ট্য একটু ভালোভাবে মনে রাখার মতো করে পড়তে হবে, যেন তোমরা পার্থক্য লিখতে পারো, তারপর কাজ সমূহ লিখতে পারো। যেমন আসতে পারে ভাজক টিস্যুর কাজ কি, স্থায়ী টিস্যুর কাজ কি, বা ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্যগুলো লিখো, বা 5টি করে পার্থক্য লিখো। হ্যাঁ, তো এরকম আসতে পারে। আবার সরল টিস্যু ও জটিল টিস্যুর পার্থক্য আসতে পারে। তো এইভাবে একটু পড়বে। আর উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তোমরা মোটামুটি জানো, কিন্তু এরপরেও আরেকটু দেখবে। এরপর আছে ফুলও কিন্তু একটি অঙ্গ, ফুল, ফল। এরপর আছে উদ্ভিদের শারীরতত্ত্ব, ব্যাপন। ব্যাপনের মাধ্যমে কি করে উদ্ভিদ? পানি টেনে নেয়। তো উদ্ভিদ যখন পাতার মেসোফিল টিস্যুতে পানির ঘাটতি আছে এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয়, এই প্রক্রিয়াটি হলো ব্যাপন। তাহলে কি করে? পানির ঘাটতি আছে যখন দেখে, তখন হচ্ছে পাশের টিস্যু কোষ থেকে পানি টেনে নেয়, এই প্রক্রিয়াটি হচ্ছে ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদের পরিবহন ব্যবস্থা কার্যকর থাকে। হ্যাঁ, পরিবহন করে আর কি, পানির পরিবহন ঘটে ব্যাপনের মাধ্যমে। তারপর আছে প্রচ্ছেদন। প্রচ্ছেদন কি? যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তাকে প্রচ্ছেদন বলে। আমরা প্রচ্ছেদনের ভিডিওটিও দেখে আসতে পারি। উদ্ভিদের পরিবহন ব্যবস্থা ও উদ্ভিদের টিস্যু কালচার। টিস্যু কালচার কি? ওই যে আমরা দেখি বিভিন্ন অঙ্গ কেটে নিয়ে আমরা নতুন চারা উৎপন্ন করি, সেটাই হচ্ছে টিস্যু কালচার। কি করে? উদ্ভিদের পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ উপাদান এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায় পরিবহন বলতে আসলে। তো হ্যাঁ, পানি পরিবহন হয় আর খাদ্যের পরিবহন। তো কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ উপাদানকে একত্রে কোষরস বলে। তাহলে কোষরস কি, সেটা একটা প্রশ্ন হতে পারে। প্রচ্ছেদন, টান এবং অন্যান্য প্রক্রিয়া প্রভাবে এই কোষরস জাইলেম ভেসেলের মধ্য দিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছায়। পাতায় পানি পৌঁছানোর পর সেখানে খাদ্য তৈরি হয়। তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহনের কাজটি ফ্লোয়েম টিস্যু করে থাকে। তাহলে এই টিস্যুগুলোর কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতেও আসবে। আর হচ্ছে কোষরস কি, তারপরে হচ্ছে প্রচ্ছেদন কি, এরকম প্রশ্ন আসবে। টিস্যু কালচার, তাহলে টিস্যু কালচারটা আসলে কি? উদ্ভিদের শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি বা এই জাতীয় কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধি করে এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ উদ্ভিদের চারা সৃষ্টি করাকে টিস্যু কালচার বলে। তো টিস্যু কালচার যখন করে তখন হচ্ছে জীবাণুমুক্ত অবস্থায় ল্যাবে বা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে করা হয় আর কি, জীবাণুমুক্ত অবস্থায়। আমরা যেমন চারা তৈরি করার জন্য কোনো গাছের ডাল কেটে লাগাই, তো এরকম আর কি। তো তারপর হচ্ছে লাস্ট টপিক, মাইক্রো প্রোপাগেশন।
এটা কি ভালো জাতের একটি উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে কালচার করে অনেক সংখ্যক চারা উৎপাদন করা সম্ভব হয়। অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের এই পদ্ধতিকে মাইক্রো প্রোপাগেশন বলে। আমরা জানি কি মাইক্রো মানে কি ছোট, তো ওইভাবেই মনে রাখতে হবে মাইক্রো প্রোপাগেশন মানে হচ্ছে ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের একটি প্রক্রিয়া। তো আমরা সংজ্ঞাটা ওইভাবেই দিব। তো এর পরের অধ্যায়ে আমরা চলে যাব। সিলেবাসে এর পরের অধ্যায়টি হলো সূর্য, পৃথিবী ও চাঁদ। এই অধ্যায়ে আমরা এই গ্রহগুলো সম্পর্কে জানব। সূর্য, পৃথিবী ও চাঁদ। চাঁদের উৎপত্তি কিভাবে হয়? আমরা জানি কি চাঁদ কিভাবে এসেছে? একটা সংঘর্ষের মাধ্যমে, সেটা আমরা একটু জানব। চাঁদের উৎপত্তি নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ। অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি। তাহলে এভাবে চাঁদের উৎপত্তি ঘটে। এরপর সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান, এটি আমরা একটু অ্যানিমেশন ভিডিও থেকে দেখে আসবো, তাহলে আমাদের একটু ভালোভাবে মনে থাকবে। সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান। পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 গুণ বেশি। আবার চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের মাত্র 27%। অর্থাৎ চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় 400 গুণ বেশি। অপরদিকে পৃথিবী ও সূর্যের মাঝে গড় দূরত্ব 1500 লক্ষ কিলোমিটার, যা পৃথিবী ও চাঁদের মাঝে গড় দূরত্ব 3.84 লক্ষ কিলোমিটার থেকে 400 গুণ বেশি। সূর্য ও চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। ফলে কখনো পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যেটি হচ্ছে চন্দ্রগ্রহণ। আবার কখনো চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, যেটি হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যের আলো পৃথিবী কিংবা চাঁদে বাধাপ্রাপ্ত হয়ে এই ছায়া সৃষ্টি হয়। আলোর উৎস যদি একটি বিন্দু হয় তাহলে সেটি সুস্পষ্ট ছায়া সৃষ্টি করে। সূর্যের আকার অতিকায়, তাই সূর্যের আলোতে সৃষ্ট ছায়া কিনারায় একটু অস্পষ্ট। তার কারণ সূর্য দুই ধরনের ছায়া তৈরি করে, উপছায়া এবং প্রচ্ছায়া। উপছায়া: যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে উপছায়া বলে। সে কারণে এই ছায়া আংশিক অন্ধকার হয়। স্বাভাবিকভাবেই উপছায়া অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে। প্রচ্ছায়া: যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে, তখন তাকে প্রচ্ছায়া বলে। এই ছায়া গাঢ় ধরনের হয় এবং গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চল কিছু সময়ের জন্য গাঢ় অন্ধকারে ঢেকে যায়। প্রচ্ছায়া উপছায়ার তুলনায় অনেক কম এলাকা জুড়ে অবস্থান করে। তো আমরা দেখে আসলাম অবস্থানগুলো। এরপর সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কি? যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে। এরকম ঘটনাকে কি বলা হয়? সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে। সেগুলো কি কি? আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং বলয় সূর্যগ্রহণ। আরেকটি আছে হাইব্রিড সূর্যগ্রহণ। তো এগুলো একটু জানতে হবে, কখন কোনটাকে আংশিক সূর্যগ্রহণ বলে, কোনটাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে, তবে তাকে আংশিক সূর্যগ্রহণ বলে। আর যখন সূর্যগ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায়, তবে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। আর বলয় সূর্যগ্রহণ কখন হবে? অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এ ধরনের সূর্যগ্রহণকে বলা হয় বলয় আকৃতির সূর্যগ্রহণ। এরপর হাইব্রিড সূর্যগ্রহণ। এই ধরনের সূর্যগ্রহণ খুবই দুর্লভ। হাইব্রিড সূর্যগ্রহণে পৃথিবীর কোনো স্থানে পূর্ণগ্রাস আবার কোনো স্থানে বলয় আকৃতি দেখা যায়। তো এই জন্য একে হাইব্রিড বলা হচ্ছে, মানে দুই টাইপের কম্বিনেশন থাকে আর কি।
এটা আমরা অ্যানিমেটেড ভিডিও থেকে দেখে আসতে পারি। এরপর আছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে, আংশিক আছে, উপছায়া আছে। 3 ধরনের চন্দ্রগ্রহণ রয়েছে। তাহলে সূর্যগ্রহণ পেয়েছি 4 ধরনের আর চন্দ্রগ্রহণ হচ্ছে 3 ধরনের, এটা মনে রাখতে হবে। চন্দ্রগ্রহণ কি? চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। এক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় থাকে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ 3 রকম, সেগুলো হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করে, এ সময় চাঁদকে লাল বর্ণের দেখা যায়। আর আংশিক চন্দ্রগ্রহণ কখন? চাঁদের কিছু অংশ পৃথিবীর প্রচ্ছায়া এবং বাকি অংশ উপছায়া দ্বারা আবৃত হয়। এক্ষেত্রে চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত দেখা যায়। আমরা একটু এই জিনিসটা ভিডিওতে দেখে আসবো। চন্দ্রগ্রহণ। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। এই ক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরল রেখায় থাকে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় কখনো পৃথিবীর উপছায়া, কখনো প্রচ্ছায়া কিংবা কখনো দুটোই চাঁদের উপর পড়ে। চন্দ্রগ্রহণ 3 রকমের হতে পারে: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং উপছায়া চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করে। এই সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি, যেমন নীল আলোগুলো বাইরের দিকে বিচ্ছুরিত হয়। অপরদিকে আপেক্ষিক লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ভেতরের দিকে প্রতিসরিত হয়ে চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে তার স্বাভাবিক সাদাটে ধূসর বর্ণের পরিবর্তে লাল বর্ণের দেখা যায়। শুধু পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়ে থাকে, তবে চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকায় প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যায় না। সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে। আংশিক চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এমনভাবে অবস্থান করে যে চাঁদের কিছু অংশ পৃথিবীর প্রচ্ছায়া এবং বাকি অংশ উপছায়া দ্বারা আবৃত হয়। এক্ষেত্রে চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত দেখা যায়। উপছায়া চন্দ্রগ্রহণ। চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্য দিয়ে অতিক্রম করার সময় উপছায়া চন্দ্রগ্রহণ হয়ে থাকে। যেহেতু উপছায়া প্রচ্ছায়ার তুলনায় হালকা, তাই এ ধরনের চন্দ্রগ্রহণ খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। এই সময় চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায়। এরপর আরো একটি টপিক হলো অ্যানালেমা। অ্যানালেমা কি? বছরের ভিন্ন সময়ে আকাশে সূর্যের অবস্থানের পর্যায়ক্রমিক পরিবর্তনকে অ্যানালেমা বলে। সূর্যের চারদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখায়। অ্যানালেমার আকৃতি বাংলা 4 বা 8 এর মতো হয়। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, অ্যানালেমার আকৃতি কিসের মতো? 8। এরপর পৃথিবীর কক্ষপথ ও অক্ষের পরিবর্তন, এটা আমরা একটু ভিডিও থেকে দেখে আসলে মনে থাকবে। পৃথিবীর কক্ষপথ ও অক্ষের পরিবর্তন। পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি এবং সূর্যের চারপাশের ঘূর্ণনকে বলা হয় বার্ষিক গতি। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কাল্পনিক রেখাটি হচ্ছে পৃথিবীর অক্ষ। এই অক্ষটি পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই হেলানো অক্ষ নিয়ে পৃথিবী সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে। এই উপবৃত্তাকার কক্ষপথ এবং হেলানো অক্ষ খুবই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। পৃথিবীর কক্ষপথ এবং হেলানো অক্ষ ঋতু পরিবর্তন এবং দিনের আলোর সময়ের দৈর্ঘ্যের জন্য দায়ী। তাই কক্ষপথ ও অক্ষের সূক্ষ্ম পরিবর্তন এই গ্রহের দীর্ঘমেয়াদী জলবায়ু এবং ভূপৃষ্ঠের উপর উল্লেখযোগ্য প্রভাব রাখে। পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। পৃথিবী সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করে, অর্থাৎ সূর্য থেকে এর দূরত্ব সবসময় এক নয়। কখনো এটি সূর্যের একটু কাছে থাকে, আবার কখনো একটু দূরে থাকে।
কক্ষপথের যে বিন্দুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে তাকে অনুসূর বলা হয়, আর যে বিন্দুতে সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে বলা হয় অপসূর। অনুসূর ঘটে জানুয়ারির প্রথম দিকে, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14.7 কোটি কিলোমিটার, এবং অপসূর ঘটে জুলাইয়ের শুরুর দিকে, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15.2 কোটি কিলোমিটার। যখন পৃথিবী অনুসূরে থাকে তখন এটি অপসূরের তুলনায় 3% কাছে থাকলেও প্রায় 7% বেশি সৌর বিকিরণ পায়। এটি একটি ছোট পার্থক্য বলে মনে হতে পারে, কিন্তু এটি আসলে পৃথিবীর জলবায়ুর উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বর্তমানে পৃথিবীর উৎকেন্দ্রিকতা মাত্র 0.0167, যার অর্থ পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার। প্রতি 90 থেকে 100,000 বছরে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার থেকে সর্বোচ্চ উৎকেন্দ্রিকতার উপবৃত্তের মাঝে পরিবর্তিত হয়। যখন এটি সর্বোচ্চ উৎকেন্দ্রিক উপবৃত্ত হিসেবে থাকে তখন অনুসূর ও অপসূরে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের পার্থক্য হয় সবচেয়ে বেশি। সে কারণে সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য 20% থেকে 30% হতে পারে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তখন অনুসূর এবং অপসূরে পৃথিবীর আবহাওয়ার পার্থক্য অনেক বেশি হবে। পৃথিবীর অক্ষের অগ্রগতি। কখনো কোনো লাটিম ঘুরতে থাকলে খেয়াল করবে যে এটি একেবারে স্থির হয়ে ঘোরে না, এটি কিছুটা টলমল করে ঘুরতে থাকে। পৃথিবীর অক্ষও ঠিক সেরকম। লাটিমের মাথা টলমল করে ঘুরতে ঘুরতে তার মাথার উপরে শূন্যে একটা কাল্পনিক বৃত্ত তৈরি করে, আবার সে তার আগের জায়গায় ফিরে আসে। ঠিক সেরকম পৃথিবীর অক্ষও প্রতি 26,000 বছরে মহাকাশীয় গোলকের গায়ে একটা বৃত্ত তৈরি করে আবার আগের জায়গায় ফিরে আসে। পৃথিবীর উত্তর মেরু যে বিন্দু বা নক্ষত্র বরাবর থাকে সেটাকেই আমরা ধ্রুবতারা বলি। দেখা যাচ্ছে ধ্রুবতারার নাম ধ্রুব হলেও সেটা আসলে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে সময়ের সাথে পাল্টাচ্ছে। পৃথিবীর অক্ষের এই ঘূর্ণনকে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলা হয়। বর্তমানে পৃথিবীর উত্তর মেরু পোলারিস নক্ষত্রকে নির্দেশ করে বলে সেটাই আমাদের ধ্রুবতারা। আজ থেকে 14,000 বছর পরে এটি ভেগা নক্ষত্রের দিকে নির্দেশ করবে, তখন সেটাই হবে নতুন ধ্রুবতারা। পৃথিবীর অক্ষের তির্যকতা। আমরা ইতোমধ্যে জেনেছি যে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সাপেক্ষে 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় আছে। কক্ষপথের সাপেক্ষে এই হেলানোর পরিমাপকে পৃথিবীর অক্ষের তির্যকতা বলা হয়। পৃথিবীর অক্ষের এই তির্যকতাও খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। এই মুহূর্তে পৃথিবীর তির্যকতা 23.5 ডিগ্রি, কিন্তু এটি খুব ধীরে ধীরে কমছে। প্রায় 41,000 বছরের একটি চক্রে পৃথিবীর তির্যকতা 22.1 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রির মাঝে পরিবর্তিত হয়। এই তির্যকতা যত বেশি হয় ঋতুগুলোর মাঝে আবহাওয়ার পার্থক্য তত বেশি হয়, অর্থাৎ তখন গ্রীষ্মকাল বেশি গরম এবং শীতকালে বেশি শীত হয়ে থাকে। এরপর আমরা একটু বইটি দেখে আসব। তো এখানে আমরা দেখলাম চাঁদ, সূর্য, পৃথিবীর অবস্থান, তারপর বিভিন্ন টপিক যেমন উপছায়া, প্রচ্ছায়া, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আংশিক পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণ। তো এগুলো দেখে আসলাম, এগুলো আসবে তোমাদের প্রশ্ন আকারে। সবগুলো টপিকই মোটামুটি কভার করা হয়েছে। অ্যানালেমা কি সেটা আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে। তো আজকে আমরা এই 3টি অধ্যায় দেখলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কোনো টপিক বুঝতে সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের হটলাইন নম্বরটিতে কল করে বা মেধাবী সুপারনোভা অ্যাপের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও নক করে রাখতে পারো। আজকের ক্লাস এখানে শেষ করছি।